প্রিয় দর্শক, ভিওডি বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের প্রত্যাশা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন মনোনয়ন প্রত্যাশীদের মতামত। আজকের এই মতামত অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন রুনা গাজী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। চলুন তার সাথে পরিচিত হই। ভিওডি বাংলায় আপনাকে স্বাগত। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা আজকে পেয়েছি, আপনাকে পেয়ে আমরা খুব খুশি, কারণ আপনি হচ্ছেন সেই ত্যাগী নেত্রী যিনি কিনা 2014 সালে যখন আওয়ামী লীগের শাসন, আওয়ামী লীগের সরকার, তখন আপনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, আমি যদি ভুল না করি। তো সেই প্রেক্ষাপটে আসবো, তার আগেই আমি একটু বলতে চাই যে আপনি রাজনীতি, সংগঠন এগুলো করছেন। এই রাজনীতিতে আসার পেছনের যে একটা গল্প, সেই গল্পটা একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমি সবার প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করব এবং বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের সবার আস্থার জায়গা, তারুণের প্রতীক আমাদের তারেক রহমান, তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং সালাম জানাবো। আসলে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অত্যন্ত একজন মাঠের কর্মী। আমি আজকে রাজনীতিতে এসেছি, আমার পরিবার হচ্ছে বিএনপি পরিবার, আর ছোটোবেলা থেকে আমার সবাই বলতো আমি অনেক চঞ্চল। আমার বাপ, চাচা, দাদারা সবাই বিএনপির সঙ্গে সম্পৃক্ত। আমার চাচা জাগদল করতেন, জাগদলের কমপ্লেক্সের সভাপতি ছিলেন চিতলমারী থানার। তো আমার আব্বা সবাই বিএনপি করতো, তো আমি একটু দেখতাম। তারপর আমি যখন ইডেন কলেজে পড়বো, ইডেনের নেত্রী হবো, এটা আমার ভিতরে একটা আশাকাঙ্ক্ষা ছিল, বিধে আমি কোনোদিন ইউনিভার্সিটির ফর্মও কিনি নেই। আমার বড় বোন ইডেন কলেজে পড়তো, আমি মোহাম্মদপুর মহিলা কলেজে পড়তাম। তো মাঝে মাঝে বোনের কাছে আসতাম, কিন্তু আওয়ামী লীগের নেত্রীরা কখনো আমাকে হলে থাকতে দিত না, বোনের কাছে এসে থাকতাম। তো তারপরে আমি যখন ইডেন কলেজে ভর্তি হলাম, আমি তখন অবৈধভাবেই থাকতাম, আমার হলে অ্যাটাচমেন্ট ছিল না, বোনের সিটেই থাকতাম। কিন্তু হঠাৎ করে একদিন রাত 12টার সময় শুনলাম যে খালেদা জিয়াকে ফেরিঘাটে আপনার গুলি করা হয়েছে। তো আমরা টিভি দেখতেছিলাম, তো আমি বলতেছিলাম, ইসরে এই গুলিটা যদি শেখ হাসিনাকে করতো তাহলে খুব ভালো হতো, তাহলে 2 রাকাত নফল নামাজ পড়তাম। তো এই কথা বলার পরে আমার বোনের রুমের এক রুমমেট এই কথাটা শোনার পরে আওয়ামী লীগের নেত্রীদের কাছে বলার পরে তখন আমাকে হল থেকে রাত 12টার সময় হোস্টেল সুপার সহ আওয়ামী লীগের নেত্রীরা হল থেকে বের করে দিল এবং আমার বোনকে বললো, তোমার বোন এখানে থাকতে পারবে না, অন্যায় কি, তোমরা বিএনপি পরিবার। তো দ্যাটস আমাকে রাত 12টা থেকে যখন বের করে দিল, তখন আমার এক চাচা ছিল ডক্টর, ওনার নাম হচ্ছে অনুপ ডাক্তার, উনি নীলক্ষেতে ওই কোয়ার্টারে থাকতো। ওই রাতটা আমি তার ওইখানে চলে আসলাম। আমি খুব কষ্ট পেলাম যে আমি কি এমন একটা কথা বললাম। সেখান থেকে আমার ভিতরে নেতৃত্ব দেওয়ার একটা ইচ্ছেই ছিল, যে একটা ক্ষোভের জায়গা থেকে আপনি রাজনীতিতে এসেছেন, তাছাড়াও পারিবারিকভাবে আমরা বিএনপি সাপোর্ট ছিল। আমি শুরুতে যে কথাটা বলছিলাম যে তখন 2014 সাল, জি, তখন যখন কিনা বিএনপির কথা বললেই মনে করেন যে একটা আতঙ্ক, ঠিক সেই সময়টাতে আপনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করলেন, এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে আমি যখন ইডেন কলেজে পলিটিক্স করতাম, তখন আমাকে সবাই বাগেরহাটের, আমি একাই ইডেন কলেজের ছাত্রদল করতাম এবং আমার সবাই জানতো যে আমি ছাত্র রাজনীতির সঙ্গে ইনভলভ। তো তখন দলের খুব ক্রাইসিস অবস্থা, তখন আমি আমার নেত্রী আমাকে, যার সঙ্গে আমি পলিটিক্স করি, সে বলল যে তুমি কোথায় রাজনীতি করতে চাও। তো আমি বললাম আমি বাগেরহাটের রাজনীতির সঙ্গে ইনভলভ হব। তো উনি আমাকে বাগেরহাটের মহিলা দলের জয়েন্ট কনভেনর করে দিল। আমি বাগেরহাটের মহিলা দলের জয়েন্ট কনভেনর আসা যাওয়া করতাম। দেন আমি 10 সালে যখন জয়েন্ট কনভেনর হলাম, পরে 12 সালে আমাকে আমার চিতলমারী থানার মহিলা দলের সভানেত্রী করা হলো। তো তারপরে আমার এলাকার নেতাকর্মীরা বলল যে তুমি নির্বাচন আসছে, কোনো ভালো প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি যদি এই মুহূর্তে নির্বাচন করো তাহলে বিএনপির একটা নাম থাকবে বা বিএনপি পক্ষ থেকে হতে পারবে, তো আদারওয়াইজ আর কেউ হওয়ার সম্ভাবনা নেই। তা আমি অনেকভাবে বললাম যে না, আমি নির্বাচন করব না। তো ওটা বুঝতে চাচ্ছিল না। তখন আমি 6 মাসের প্রেগনেন্ট ছিলাম, তো এটা কাউকে বলতে চাচ্ছিলাম না, কারণ আমার প্রথম বেবি, সেকেন্ড বেবি, আমার চাচ্ছিলাম বাচ্চাটা হোক। তারপরে দেখলাম যে এলাকার যারা বিএনপির নেতৃত্ব স্থানীয় এবং যারা এমপি নির্বাচন করে সবাই বলছিল যে তুমি অনেক ভালো ফ্যামিলির মেয়ে, শিক্ষিত হবে, তোমাদের একটা সুনাম আছে পারিবারিক। যেহেতু আমার নানা প্রায় 35 বছর চেয়ারম্যান ছিলেন, হ্যাঁ, আমার বড় মামা ইউপি চেয়ারম্যান ছিল, উপজেলার চেয়ারম্যান দায়িত্ব পালন করেছে, আমার চাচা ফুফা ছিল ইউপি চেয়ারম্যান, চাচা ছিল ইউপি চেয়ারম্যান। তো বললো তোমরা যেহেতু সবাই চেয়ারম্যান ফ্যামিলি, তুমি করতে হবে। তারপর আমি গেলাম,
কিন্তু ওই সময়টা আওয়ামী লীগের একদম মানে ওটা তো ঘাঁটি, শেখ হেলাল ওখানকার এমপি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয় এখান থেকে। তো সবাই ভয়ও পাচ্ছিল। তারপর আমি ওখানে সাহস করে দাঁড়ায় গেলাম যে দলকে সুসংগঠিত করতে হবে, এবং দলের অবস্থা খুব খারাপ। নেতাকর্মীরা তখন তারেক রহমানের উপর অনেক অত্যাচার, খালেদা জিয়ার উপর অনেক অত্যাচার, তো এটা মেনে নিতে পারছিলাম না। তো বিবেকের তাড়নায় ভাবলাম হয় বাঁচবো নাহলে মরবো, কিন্তু আমি নির্বাচন করতেই হবে, এটাই আমার সুযোগ আমার দলকে সুসংগঠিত করা। তো আমি তখন ইনশাল্লাহ নির্বাচন করলাম, কিন্তু নির্বাচনে অনেক বাধা বিপত্তি, হামলা মামলা, অনেক মারামারি। তারপরে আমি নির্বাচন করে বাগেরহাটের 9টা উপজেলার ভিতরে, বাগেরহাটের সব যতগুলো উপজেলা আছে উপজেলার ভিতরে আমি একমাত্র নারী বা আমি একমাত্র মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলাম। তখন বাগেরহাটের ওই 2014 সালের নির্বাচনে, তাও পঞ্চম পর্যায়ে, যে প্রথম স্টেপে না। তখন দেখা যাচ্ছে সব আওয়ামী লীগেরা সব প্রথমেই দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকায় বিএনপির লোক হচ্ছে, দেখে আওয়ামী লীগেরা একটু নির্বাচনটা চাপাই দিল, কিন্তু ওইখানে আমি সবার চেয়ে বেশি ভোট পেয়ে আমি নির্বাচিত হলাম, এবং টোটাল বাগেরহাট জেলায় আমি একা। হ্যাঁ, যে নির্বাচিত হলাম। হ্যাঁ, দল তখন আমাকে অনেক করলো, সংবর্ধনা দিল, যে আসলে তাও প্রেগনেন্ট অবস্থায় আমি নির্বাচিত হওয়ার পরেই আমার বেবিটা হলো। জীবনে একটা ঝুঁকি নিয়ে, হ্যাঁ, জীবনের ঝুঁকি নিয়ে আমার বেবিটা হলো। বেবি হওয়ার পরে আপনার যখন আমার বেবির বয়স 8 মাস বা 7-8 মাস এরকম সময়, তখন আমাকে পুলিশ অ্যারেস্ট করলো। তখন আমার চিতলমারি থানায় আমার নামে প্রথম নাশকতার মামলা, এবং আমি একমাত্র নাশকতার মামলার আসামি চিতলমারি 1 নাম্বার। তারপরে পরপর এরকম কয়েকটা মামলা দিল, আমাকে একটানা 4 মাস আটকায় রাখলো। তারপরে আমাকে এসপি অফিসে নিয়ে আসলো। আমার বাচ্চা তখন বুকের দুধ খেত, বাচ্চাকে নিয়ে প্রথমে আমি জেলে গেছিলাম। পরে আমাকে কোর্ট থেকে বললে বাচ্চা যদি ভিতরে নিয়ে যান বাচ্চাটা মানে মারাও যেতে পারে। তখন ডিসি বলল বা বিভিন্ন লোকজন এটা বললো যে না, এটা বাচ্চা নিয়ে যাওয়া যাবে না, কারণ 6-7 মাসের বাচ্চা ভিতরে নিয়ে যে পালাটা। তখন আমি মা হিসেবে আমার অনেক আপসেট ছিলাম, অনেক কান্নাকাটি করতাম। তো আসলে এটা তো 1 মিনিটে বলে বোঝানো যাবে না। তারপরে দীর্ঘ 4 মাস আমাকে যখন আটকায় রাখলো, আমি শুধু বাচ্চার মুখের দিক তাকায় যখন বের হলাম, আমাকে বারবার জেল গেট থেকে নিয়ে গেছে, ডিবিতে নিয়ে গেছে, অনেকবার অনেক হয়রানি করছে, জেল গেট থেকে মামলা দিচ্ছে। পরবর্তীতে আমাকে ভিতর থেকে জেলার বললো যে আপনাকে বের হতে হলে কিছু মানে আপনার কিছু কিছু যদি আপনাকে এসপি বলে তাহলে আপনি সেটা মেনে নিয়ে আপনাকে বের হতে হবে। দেন আমি তখন এসপি অফিসে নিয়ে আসলো। এসপি সাহেবের সঙ্গে দেখা হয়নি, তখন আমাকে একটু পুলিশের সাদা কাগজ দিলে, বললো এটা আপনাকে সাইন করতে হবে। তো আমি কোনোভাবেই করতেছিলাম না। তখন বললো যে আপনি যদি না করেন তাহলে আপনার কোনোভাবে ছাড়া হবে না, আপনার বাচ্চা টাচ্চা নিয়ে আরও ঝামেলা হবে। তখন আমি মানে নিরুপায় হয়ে সই করলাম। পরে বললো আপনি কোথায় যাবেন। তা আমি বললাম যে আমি চিন্তা করলাম যে আমাকে তো বেরোতে দিচ্ছে না, বেরোলে আবার অ্যারেস্ট করবে, মিথ্যা কথা বললাম। আমি বললাম খুলনা যাব। তো বললো যে আপনি খুলনা যাবেন, তাহলে আপনার বাচ্চাদের নিয়ে এসে আপনি এখান থেকেই চলে যাবেন, আপনি বাগেরহাট থাকতে পারবেন না। আমি তখন বললাম যে কেন, আমার অপরাধটা কি? না, আপনি থাকতে পারবেন না। তখন আমি অনেক চিন্তা ভাবনা, যেহেতু আমাকে জেলারও ভিতর থেকে ইনফরমেশান দিয়েছিল। পরে আমি বললাম ঠিক আছে, তা আমি খুলনায় যাবো, আমার বাচ্চারা খুলনায় নিয়ে যাওয়া হবে, আপনারা আনতে হবে না, তা আমি খুলনায় যাবো। বলে আমি বললাম আপনি 20 মিনিট টাইম দিলাম, আপনি বাগেরহাট ছাড়বেন। পরে আমি বাগেরহাটের থেকে একটা গাড়িতে করে আমি ঢাকায় চলে আসলাম। তারপর আমি রিস্ক নিয়ে, আমার যেহেতু চেয়ারম্যান ছিলাম, আমাকে চেয়ারম্যান থেকে বরখাস্ত করবে, সেজন্য এরকমের কাহিনী। তারপর আমি আবার উপজেলা মিটিংয়ে গিয়েছিলাম। পরিষদের মিটিংয়ে যখন ঢুকলাম, তখন আমাকে পুলিশ, যে আমাকে অ্যারেস্ট করছিল সেটা ওসি ইকবাল, উনি তখন ওনাকে আমাকে বহিষ্কার, আমাকে যখন অ্যারেস্ট করার পরে উনি ওই থানা থেকে ওনাকে করলো। পরবর্তীতে যে ওসি আসলো ওনার নাম রেজাউল ওসি, যখন আমাকে চিনতো না যে আমি সেই, কিন্তু জানতো যে মহিলা ভাইস চেয়ারম্যান সে জেলে। তখন আমি মিটিংয়ে যাই, বসার সঙ্গে সঙ্গে আমাকে সাইন করতেও দেয়নি। দেন আমি যখন বুঝলাম যে আমাকে অ্যারেস্ট করবে, আমি বেরোয় যেতে চাচ্ছিলাম, পুলিশের সাথে আমার বিশাল মারামারি। তখন আমার কাছে আমার সবাই, সারা পরিষদের তখন আইন শৃঙ্খলা মিটিং ছিল, মাসিক মিটিং। ওই দিন সমস্ত মেম্বাররা ছিল, চেয়ারম্যানরা ছিল, জনগণ ছিল। তো আমাদের পরিষদের সামনে একটা পুকুর আছে, বৈশাল একটা মাঠ আছে, ওই আমি একদিক দৌড়চ্ছি, ও একদিক দৌড়চ্ছে, বিশাল মারামারি। 2টা ছেলে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করতেছিল, আমার ছাত্রদল করে, আমার ননদের ছেলে। ও উঠা নিতে যাচ্ছিলো মোটরসাইকেল, কিন্তু ওসি বারবার তার মোটরসাইকেল ফেলে দিচ্ছিল। আমার গায়ে ওড়না টোনা ছিল না, গায়ে জুতা ছিল না, আমি অনেকবার পড়ে গেছি। আমি সে যে কি করুণ অবস্থা, এটা আপনাকে আমি বোঝাতে পারবো না। এটা সারা চিতলমারিবাসী জানে। যদি এটা কেউ ক্যামেরায় ধরে রাখতে পারতো, তাহলে হয়তো আজকে প্রধানমন্ত্রী যদি এটা দেখতো, তাহলে আজকে আমার এখানে ইন্টারভিউতে বসে আজকে একজন মানে
জনপ্রতিনিধি হয়ে যে অ্যাসাইনমেন্টটাও অ্যাসার্টেড হয়েছি, এটা আমাকে আজকে এখানে এসে বলতে হতো না। কিন্তু তখন কারো সাহস হয়নি যে এটা ভিডিও ফুটেজ করে রাখবে, কারণ ওটা শেখ হেলালের এলাকা। ওখানে কথা বলা, বিএনপির কথা বলা, বিএনপির পক্ষে কিছু করা যে কোনো মানুষের জীবনের জন্য একটা হুমকি ছিল। আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা একটু আপনার অতীতে ফিরে গিয়ে আপনাকে একটু আবেগতাড়িত করলাম। যাকে একটু আশার কথায় আসি, আশার আলো হচ্ছে 17 বছর পর তারেক রহমান আসলো। সেই আপনাদের দুঃখ কষ্ট লাঘব করার জন্য যখন উনি 17 বছর পরে প্রত্যাবর্তন হলো তার বাংলাদেশে, তারপরের আপনাদের কি অনুভূতি হলো? আমরা অনেক আশা ছিল যে আমাদের নেত্রী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা ক্ষমতায় দেখতে পারবো। কিন্তু আমাদের নেতা ফিরে আসাতে আমরা এই কষ্টটা একটু দূর হয়েছে। কারণ আমাদের নেত্রীর উত্তরসূরি হিসেবে আমাদের নেতা তারেক রহমান, যাকে আমরা বুকে ধারণ করে রাজনীতি করি, যিনি আমাদের তরুণের নেতৃত্বে দেয়। আর আমাদের নেত্রী খালেদা জিয়া আমাদের মা ছিলেন, এবং তার সন্তান যেহেতু তারেক রহমান, তিনি আমাদের সবারই অভিভাবক। তো তিনি যখন আমরা শুনলাম যে প্রধানমন্ত্রী আমাদের যখন তারেক রহমান ছিলেন, তখন তিনি এই দেশে আসবেন, আমরা শুনে অত্যন্ত আবেগপ্লুত হয়েছিলাম যে কবে দেশে ফিরবে। এবং তার অপেক্ষায় আমরা রাস্তায় ছিলাম। যখন সে বাংলাদেশে ফিরছে, সবার মনে অনেক ভালো লেগেছে। আমি ওই মাঠেই ছিলাম, আমারও এত ভালো লেগেছে যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। সেই ভালো লাগাতে আপনার যে অতীতে যে কষ্ট ছিল, যে গ্লানি ছিল, সেগুলো কেটেছে। হ্যাঁ, তার আশাতে আমার যেমন কষ্টটা দূর হয়েছে, কিন্তু মনে একটু কষ্ট থেকেই যায় যে আজকে সে আমাদের মাঝে আসছে, আজকে প্রধানমন্ত্রী হচ্ছে, কিন্তু আমাদের নেত্রী, আমাদের খালেদা জিয়া, যার আদর্শকে বুকে ধারণ করে আমরা নারী নেতৃত্বরা সামনের কাতারে থাকি, তিনি নেই। কিন্তু এখন সে প্রধানমন্ত্রী হচ্ছে, সেটা আমাদের জন্য অনেক লাখ লাখ শুকরিয়া। এবং এটাও একটা বড় কথা যে উনি অন্তত মৃত্যু তো সবারই হবে, কিন্তু মৃত্যুর আগে কিন্তু তিনি দেখে যেতে পেরেছেন যে তার সন্তান দেশে ফিরেছেন, এবং বলা যেতে পারে যে তার যে গৌরব ছিল একটা, সেই গৌরবটা কিন্তু উনি ফিরে পেয়েছেন। এটাই কিন্তু আমাদের একটা আশার জায়গা দেশবাসীর। আমি তার পরে আপনাকে বলতে চাচ্ছি যে আপনি সংরক্ষিত আসনের সদস্য হতে চাচ্ছেন। এই আসনের সদস্য হতে চাওয়ার মূল কারণটা কি? আমি যখন রাজনীতিতে ছাত্র রাজনীতি শুরু করি ইডেন কলেজে, তখন থেকে বুঝতাম যে ইডেন কলেজ মানে একটা পর্যায়ে মহিলা এমপি হবে। তারই ধারাবাহিকতায় আমার তখন থেকে মনে একটা স্বপ্ন ছিল। এবং আমি যে উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, এটাও তার একটা মানে পূর্ব সূত্র। কারণ আমি যখন জনপ্রতিনিধি হব, তখন দল অবশ্যই আমাকে মূল্যায়িত করবে। আর আমি লোকাল গভর্নমেন্টের একটা জায়গা আমি বিলং করে আসছি। কারণ আমি আপনার উপজেলার ভাইস চেয়ারম্যান হচ্ছে লোকাল গভর্নমেন্ট। তো লোকাল গভর্নমেন্টের ভাইস চেয়ারম্যান যখন আমি ছিলাম, তো আমি আশা করতেই পারি যে আমরা নারী নেত্রী হিসাবে সংসদে যেতে পারি। আপনার সেই যোগ্যতাটুকু আছে? হ্যাঁ, ইনশাল্লাহ। যেহেতু আমি ইডেন কলেজ থেকে অনার্স মাস্টার্স করেছি, LLB করেছি, আমি আশা করি যে জনগণ যখন আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে, জনগণের ম্যান্ডেট, জনগণের প্রতিনিধি হওয়া সবার ভাগ্যে হয় না। তো আমি সেটা সেই সময় যখন নাকি 2014 সালে, তখন আপনি জানেন যে আমাকে যখন পুলিশ অ্যারেস্ট করছিল, সালাউদ্দিন কাদেরের ফাঁসি দিচ্ছিল, তার আগে মানে হুম্মাম কাদেরের বাবা, তার আগের দিন রাত্রে আমাকে ধরে নিয়ে গেছে। তো আমি মনে করেছি তখন সবাই শুধু ফাঁসি ফাঁসি ফাঁসি, জেল, হামলা, মামলা, নাশকতা। ঠিক ওই সময়টায় আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এবং যখন ম্যাডামের কাছে আমি জেল থেকে বেরিয়ে আসছি, খালেদা জিয়ার কাছে, তখন আমার বাচ্চাকে নিয়ে আসছিলাম। ম্যাডাম আমাকে আমার বাচ্চাকে দেখে বলছিল, এইটুক বাচ্চাকেও শেখ হাসিনা ছাড় দেয় না। সামনে প্রেজেন্ট ছিল মহাসচিব এবং রিজভী ভাই, তো আমাদের নেত্রীরাও অনেকেই ছিল। ম্যাডাম আমার বাচ্চাকে দেখে অনেক আফসোস করেছিল, আর আমাকে বলেছিল যে তুমি আগে নিজে সেফ হও। কারণ ম্যাডাম বুঝতে পেরেছিল শেখ হাসিনা, শেখ হেলাল কত নিষ্ঠুর। তো আমি যখন ওইখান থেকে নির্বাচিত হয়েছি, আমাকে কোনোভাবেই ওরা ছাড়বে না। এবং আমি নির্বাচিত হওয়ার পর শেখ হেলালকে শেখ হাসিনা বলছিল যে এই মেয়ে কীভাবে এখান থেকে চেয়ারম্যান হয়, এই আওয়ামী লীগের ঘাঁটি থেকে কীভাবে বিএনপির চেয়ারম্যান হয়। বিএনপি এখানে আছে, এবং শেখ হেলাল আমাদের ওইখানে কলেজ আছে, কলেজের শিক্ষকদের একটা গভর্নিং বডির মিটিংয়ে যেয়ে এই কথাটা বলে যে আমার বুবু যখন বলছে যে তোমার এলাকা থেকে বিএনপি কীভাবে চেয়ারম্যান হয়,
আমার কি চাকরি থাকে? ওই মেয়েকে যখন পাবা, ওসিকে বলতেছিল, ওই মেয়েকে যখন পাবা তখন ওর ফাঁসায় ডিম দেবা, মানে এইভাবে বলছিল। এবং বাজে বাজে কথায়, মানে এমন বাজে কথা আমাকে নিয়ে গালাগালি করতো শেখেলাল। সবাই আমাকে বলতো, তখন আমাকে সবাই ফোন দিয়ে বলতো যে তুমি আর এলাকায় আসবে না, তোমাকে মেরে ফেলবে শেখেলাল। এবং আপনি জানবেন দীর্ঘ 12টা বছর আমাকে এলাকায় 1 সেকেন্ডের জন্য ঢুকতে দেয়নি। আমি রাস্তা ভরে হাঁটতাম আর কাঁদতাম, কবে আমি এলাকায় যাব। আমার বাবা মা মনে হয় মারা গেলেও আমি কোনোদিন এলাকায় যেতে পারবো না। আমার বাবা মা খুব কান্না করতো আমার জন্য, এটা ইতিহাস, সবাই জানে এই বিষয়টা। তো আল্লাহর অশেষ রহমত, আমাদের দিন এখন ভালো ইনশাল্লাহ। আল্লাহ হয়তো এই দিন দেখার অপেক্ষায় রাখছিল। যাই হোক, আমরা একটু অতীত থেকে একটু ভবিষ্যতের দিকে যাই। সেটা হচ্ছে, যদি আপনি সংরক্ষিত আসনে এমপি হন, তাহলে আপনি নারীদের জন্য এমন বিশেষ কিছু কি করতে চান? আমি আমি যদি মহিলা এমপি হিসেবে নির্বাচিত হই, আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি আমাকে এই জায়গাটা করে দেয়, আমি একজন নারী হিসেবে আমি বলতে চাই যে আমাদের নেত্রী, আমাদের সবার প্রিয় আমাদের মা খালেদা জিয়া যে আদর্শকে ধারণ করে রাজনীতি করতো, নারী নেতৃত্ব দিত, আমরা ওই আদর্শের জায়গা থেকে বলবো, ওনার যে স্বপ্নগুলো ছিল, যে স্বপ্নগুলো উনি পূরণ করে গিয়েছেন, যেটা করতে পারেননি, সেইটাই আমি পূরণ করতে চেষ্টা করব। এবং আপনি জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়নের জন্য নারীদেরকে অনেক মূল্যায়ন করত, এবং তিনি নারীদের ক্ষেত্রে অনেক উদাসীন ছিলেন। তো আমি একজন নারী হিসেবে আমাদের চিতলমারি, মোল্লাহাট, ফকিরহাটে অবহেলিত নারীদের পাশে আমি থাকব, এবং নারীদেরকে চাবো প্রত্যেকটা জায়গায় তাদের মূল্যায়িত করা হোক, এটা আমি চাবো। এবং শিক্ষার ক্ষেত্রে নারীদেরকে অগ্রাধিকার থাকবে। যৌতুক প্রথা, এটা আপনি জানেন যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যৌতুক নিয়ে আইন করেছিলেন তিনি, তো এখন সেটা নেই। বাট তারপরেও মিডিয়াতে আপনারা দেখতে পান অহরহ অনেক ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো এগুলো না হয় সেটা করবো। আমরা আরেকটা জিনিস দেখতে পাই, যেহেতু আপনাকে পেয়েছি, কারণ আপনার তৃণমূল থেকে কাজ করবার অভিজ্ঞতা আছে, এই জন্য আমি আপনাকে বলছি যে আমরা এখন দেখছি যে তরুণ প্রজন্ম, সেটা নারীদের ক্ষেত্রেও যদি বলি বা তরুণদের ক্ষেত্রেও বলি, তারা রাজনীতিতে আসার ব্যাপারে একটা অনীহা, মানে রাজনীতি মানেই যেন হাঙ্গামা, রাজনীতি মানেই দুর্নীতি। তো আপনি যদি মনোনয়ন পান এবং নির্বাচিত হন, আর যারা তরুণ সমাজ আছে, এই সমাজটাকে আপনি কিভাবে রাজনীতিতে ফিরিয়ে আনবেন? আমি প্রথমে বলবো যে আমি যদি কখনো মহিলা এমপি হই, এটা আমার সৌভাগ্য। মহিলা এমপি হলে আমি যেটা করব, মহিলা এমপি না হলেও আমি সাংগঠনিক দায়িত্বে যেহেতু আছি, আমি আমার সংগঠনকে সুসংগঠিত করার জন্য, দলকে সুসংগঠিত করার জন্য, শক্তিশালী করার জন্য আমি অবশ্যই তরুণদেরকে মানে বিগত দিনে যে আওয়ামী লীগ দুঃশাসনের সময় যেমন তরুণ নেত্রীরা যেমন আপনার মানুষের অন্যায়, অত্যাচার, সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি, মদ এইসব নিয়ে যেগুলো করছে, এগুলো থেকে তাদেরকে বিরত রাখার চেষ্টা করব। কারণ আমি মনে করি তরুণরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ। এবং এদেরকে যদি আমরা প্রথমে যারা লেখাপড়া করে স্কুলগামী, কলেজগামী যে ছাত্রছাত্রীরা আছে, তাদের যদি ভালো করে কলেজ এবং স্কুলে আমরা পড়ালেখার বসাতে পারি, এবং এদের যদি বই খাতাগুলো ভালো করে পড়াতে পারি, এদের ভিতর শিক্ষাটা ঢুকাতে পারি, তাহলে এরা বুঝবে যে কোনটা দুর্নীতি, কোনটা সুনীতি, কোনটা রাজনীতি। যখন তারা দেখবে যে না, লেখাপড়াটা করে তাদের জীবনকে সুন্দর করতে হবে, পাশাপাশি বাংলাদেশের স্বার্থে, দেশের স্বার্থে আমাকে নিয়োজিত করতে হবে, তখন অটোমেটিকলি শিক্ষা লাভের পাশাপাশি তারা রাজনীতিটাও জেনে যাবে, এবং তখন অবশ্যই রাজনীতিতে তারা সুন্দরভাবে পরিচালিত হবে। তা না হলে কখনো তরুণ নেত্রীরা আসবে না। আমার মনে হয় যে তরুণ নেতৃত্ব, নেতা বা নেত্রী যাদেরকে আমরা আনতে হবে, তাদেরকে প্রথমে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। চমৎকার, খুব সুন্দর বলেছেন, খুব ভালো লাগলো। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি আপনি নির্বাচিত হন, তো সেই জায়গায় তো আপনার অনেক পক্ষে বিপক্ষে নানান মতামত থাকবে। তো আপনার বিপক্ষে যারা কথা বলবে, আপনি কি সেই আগের 2017 বছর ধরে যেই ফেসিস্ট কায়দা ছিল, সেই কায়দায় কি যাবেন, নাকি ভিন্ন কোনো পন্থা অবলম্বন করবেন? না, কখনোই যাব না। একটা মানুষ যদি অন্যায় করে তাকে বুঝাবো বা তাকে শুধরানোর সুযোগ দেব, বা তাকে বলবো যে ভাই তুমি যেটা করছো, তুমি যেটা ভাবছো আমি সেটা না,
আসো আমরা সমাজের উন্নয়নের জন্য সমাজের জন্য এটা করি। আর বিগত দিনে যেগুলো করে গেছে ওগুলো তো আমাদের মাথায় নেওয়ার প্রশ্নই ওঠে না। আমার সঙ্গে আওয়ামী লীগ অনেক অত্যাচার করছে, আমি কিন্তু তাদের সাথেও স্বাভাবিক কথা বলি, কারণ আমি মনে করি যে আমি একজন প্রতিনিধি, আমি সবার ভোটে নির্বাচিত হয়েছিলাম। আগামীতে যদি আমার কখনো কিছু করতে হয় সবাইকে আমার প্রয়োজন, একা কখনো কিছু করতে পারবো না। বাহ, চমৎকার চমৎকার কথা বলেছেন আপনি। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় দেশবাসী, আমি আপনাদের সবার ভালো চাই, সবার সুস্বাস্থ্য কামনা করি। আমাদের নেতা, আমাদের সবার প্রিয়, আমাদের অভিভাবক, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের দেশনায়ক তারেক রহমানের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তারেক রহমান আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশের জন্য উনি সেগুলো করছেন, আমরাও তারেক রহমানের পাশে থাকব। আমাদের নেত্রী খালেদা জিয়া তিনি বেঁচে নেই, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেঁচে নেই, সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করে, আমরা যাতে আগামীতে এই বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার বলেছেন। জি, আপনাকেও ধন্যবাদ আমার প্রেসের সবাইকে। সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। দর্শক, কথা বলছিলাম রুনা গাজীর সাথে, যিনি বিশ্বাস করেন তরুণরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ এবং যিনি কোনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। দর্শক, আমরা চাই তিনি মনোনয়ন পান এবং তার মতো করে তার এলাকাকে সাজাক এবং নারীদের জন্য কাজ করে যাক। দর্শক, এতক্ষণ ধরে যারা আপনারা ভিউডি বাংলার সাথে ছিলেন সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবারও।